প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা দ্য লিমিটেশন অ্যাক্টের টপিক 3 আলোচনা করব। টপিক 3-তে আছে এক্সক্লুশন অফ টাইম, অর্থাৎ সময় বাদ দেওয়ার বিধান। লিমিটেশন অ্যাক্টের অনুচ্ছেদগুলোতে যে তামাদির মেয়াদ উল্লেখ আছে, সেই মেয়াদ থেকে সময়গুলো বাদ যাবে। কোন কোন ক্ষেত্রে বাদ যাবে সেগুলো আমরা আজকে দেখব। প্রতিফলিত ধারা 4, 5, 12, 13, 14, 15 এবং 16, এই প্রশ্নগুলো আমরা দেখব। প্রথম প্রশ্ন, লিমিটেশন অ্যাক্টের 12 ধারার আলোকে তামাদি মৌকুফের পরিধি আলোচনা করুন। মানে কোন কোন ক্ষেত্রে তামাদি মৌকুফ হবে, অর্থাৎ সময় বাদ যাবে। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট হতে। লিমিটেশন অ্যাক্টের 12 ধারার আলোকে তামাদি মৌকুফের পরিধি, অর্থাৎ কোন কোন সময় বাদ যাবে। লিমিটেশন অ্যাক্টের 12 ধারায় বলা আছে, আইনানুগ কার্যক্রমে যে সময়গুলো বাদ দিতে হবে সেই সম্পর্কে আপিল, লিভ টু আপিল, রিভিউ, রিভিশন ইত্যাদির ক্ষেত্রে যে ডিক্রি বা আদেশের জন্য এমন আবেদন করা হচ্ছে, অর্থাৎ মৌকুফের আবেদন করা হচ্ছে, তা প্রচারের দিন এবং উক্ত ডিক্রি বা আদেশের সইমোহরি নকল উত্তোলনের সময় তামাদির গণনা হতে বা থেকে বাদ দিতে হবে। মূল মামলার ক্ষেত্রে যে দিন মামলার কারণ উদ্ভব হয়েছে সেই দিনও বাদ দিয়ে তামাদির মেয়াদ গণনা আরম্ভ করতে হয়। এটা হচ্ছে 12 ধারার মূল বিধান। তো এই বিধানে আমরা যে পরিধিগুলো পাচ্ছি, এই বিধানের 12 ধারার বিধান বিশ্লেষণ করে সেটা নিম্নরূপ। আইনানুগ কার্যধারায় যে সময় তামাদের মেয়াদ গণনা হতে বাদ যাবে, ওপরে আমরা ঢালাওভাবে দেখলাম যেটা আইনের বিধানে বলা আছে, এবং সেটাকে বিশ্লেষণ করলে আমরা এই 4টা পয়েন্ট পাই। কি কি 4টা পয়েন্ট? যে দিন হতে গণনা শুরু, অর্থাৎ মামলা যেদিন থেকে শুরু হবে কজ অফ অ্যাকশন, সেই দিনটা বাদ যাবে, অর্থাৎ পরের দিন থেকে 1, 2, 3 এইভাবে গণনা শুরু হবে। ও কার্যধারা নকল পেতে ব্যাপ্ত সময় গণনা থেকে বাদ যাবে। যদি কোনো মামলায় কোনো নকল সংগ্রহ করার দরকার হয়, সেই নকল পেতে যে সময়গুলো বাদ যাবে, অর্থাৎ দরখাস্ত করা এবং দরখাস্ত পাওয়া সহ মধ্যবর্তী দিনগুলোও বাদ যাবে। রায় ঘোষণার দিন গণনা হতে বাদ যাবে। রায়ের নকল পেতে ব্যাপ্ত সময় গণনা হতে বাদ যাবে। রোয়েদাদ তথা শ্রম আদালত বা সালিশের যে রায়, সেটাকে অ্যাওয়ার্ড বা রোয়েদাদ বলে, সেই রোয়েদাদের নকল পেতে ব্যাপ্ত সময়ও এই 12 ধারা অনুসারে মূল তামাদির যে মেয়াদ সেটা বাদ যাবে। যেমন চুক্তি প্রবলের জন্য মামলা করার তামাদির মেয়াদ 1 বছর। এখন এই 1 বছর যে মেয়াদ 365 দিন, সেটা গণনার ক্ষেত্রে এই 4 ক্যাটাগরির যে নিয়ম, সেই নিয়মের মধ্যে যেগুলো আসবে সেই সময়গুলো মাইনাস করতে হবে। পরের প্রশ্ন, লিমিটেশন অ্যাক্টের 5 ধারায় বর্ণিত বিলম্ব মৌকুফ ও 12 ধারায় উল্লেখিত বিলম্ব মৌকুফের পার্থক্য আলোচনা করুন। দুইটাই বিলম্ব মৌকুফ মনে হচ্ছে, কিন্তু কিছুটা পার্থক্য আছে। 1, শিরোনামগত পার্থক্য। 5 ধারার শিরোনাম হলো ক্ষেত্র বিশেষে মেয়াদ বৃদ্ধিকরণ। অপরপক্ষে 12 ধারার শিরোনাম হলো আইনানুগ কার্যধারায় যেই সময় গণনা হতে বাদ দিতে হবে। পার্থক্য লেখার সময় আপনারা চেষ্টা করবেন এই স্টাইলে লেখার। পয়েন্ট 1, তারপর কি পয়েন্ট দিচ্ছেন শিরোনাম, এগুলো আন্ডারলাইন করে দিবেন, এবং দুইটা পার্থক্যের মাঝখানে অপরপক্ষে, কিন্তু, পক্ষান্তরে, অন্যদিকে, এই ধরনের শব্দ অব্যয়পদ ব্যবহার করার চেষ্টা করবেন। 2 নম্বর, বিষয়বস্তু। 5 ধারার বিষয়বস্তু মূলত মেয়াদ বৃদ্ধির মাধ্যমে বিলম্ব মওকুফ, মানে মেয়াদ শেষ হয়ে গেছে, কিছু বাড়তি সময় না দিলে আর সেটা করা যাচ্ছে না, দরখাস্ত বা আপিল করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আদালতকে একটু অনুনয় বিনয় করে বলা আর একটু সময় দেন। তখন আদালত বিলম্ব মার্জনা করবেন বা বিলম্ব মওকুফ করবেন, করে সময় বৃদ্ধি করবেন। আর কিন্তু 12 ধারার বিষয়বস্তু মোটেও বিলম্ব, মানে মেয়াদ বৃদ্ধিকরণ নয়, বরং কার্যধারার সময় গণনাপূর্বক তা বাদ দেওয়া। অর্থাৎ এখানে বিলম্ব কোনো ব্যক্তির কারণে নয়, কোনো মক্কেল বা আইনজীবীর কারণে না। এখানে কার্যধারার যেহেতু মানে সময় গেছে, কিছুটা লস গেছে, লস টাইমের মতন। যেমন ফুটবল খেলায় আমরা বিশ্বকাপ খেলা দেখি,
ফুটবল খেলায় লস টাইম দেওয়া হয়, তেমনি এই 12 ধারা লস টাইমের মতন, যে সময়টা আদালতের কারণে আদালতের যারা স্টাফ আছে তারা নকল দিতে দেরি করলো, এই বিভিন্ন কারণে যে সময়টা লস গেল এই সময়টা পুষিয়ে দেওয়া 12 ধারায়। অতএব এটা আসলে বিলম্ব মওকুফ আদৌ নয়। তামাদিতে বারিত, তামাদিতে বারিত হবার পর, তামাদিতে বারিত মানে যেই মামলাটা এক্সপায়ার হয়ে গেছে, আর মামলা করা যাচ্ছে না, 5 ধারার প্রসঙ্গ আসে। তো আপিলের ক্ষেত্রে, রিভিশনের ক্ষেত্রে 5 ধারার প্রসঙ্গ আসবে মেয়াদ বৃদ্ধির পরে, মানে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে, বারিত হওয়ার পরে। পক্ষান্তরে তামাদিতে বারিত হবার পূর্বে 12 ধারার প্রসঙ্গ আসে, কারণ 12 ধারা মেয়াদ থাকা অবস্থাতে গণনা করতে হয়, মেয়াদ পার হয়ে যাওয়ার পর গণনা করে লাভ নেই। ক্ষমতার প্রকৃতি, 5 ধারা মতে বিলম্ব মওকুফ আদালতের বিবেচনামূলক ক্ষমতা, আর 12 ধারায় বিলম্ব মওকুফ মূলত আদালতের কার্যধারার অংশ, তাই এই বিলম্ব আদালত মওকুফ করতে কি বাধ্য, কারণ আদালতের বিলম্বের কারণেই তো বিলম্ব হচ্ছে, বা আইনে দেওয়া আছে তাই আদালত বাধ্য। আর 5 ধারা এটা আদালতের ডিসক্রিশন, আদালত চাইলে এটা বিলম্ব মওকুফ করতে পারেন যদি যথেষ্ট কারণ থাকে, আদালত সন্তুষ্ট হলে, অথবা বিলম্ব মওকুফ নাও করতে পারেন। বিলম্ব মওকুফের শর্ত, 5 ধারা মতে বিলম্ব মওকুফের জন্য যথেষ্ট কারণ থাকতে হবে, কিন্তু প্রতিটি মোকদ্দমার প্রেক্ষাপটের ওপর নির্ভর করবে। এই বিলম্বটা এক একটা মামলা এক এক রকম, কোনো মামলায় বিলম্ব মওকুফ পাওয়া যাবে, কোনো মামলায় পাওয়া যাবে না। কিন্তু 12 ধারার যথেষ্ট কারণ ধারণাটি অনুপস্থিত, অর্থাৎ এখানে কারণ না, এক্স্যাক্টলি আইনে যেটা আছে সেটাই। এই যে 4 প্রকার আমরা বিষয়গুলো দেখলাম 12 ধারায়। মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্যতা, 5 ধারার মতে বিলম্ব মওকুফ মূল মোকদ্দমা অর্থাৎ শুটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মূল মামলা তামাদিতে একবার বারিত হলে সেটার 5 ধারা দিয়ে কোনো কাজ হবে না। অপরদিকে 12 ধারার বিধান মূল মোকদ্দমা দায়েরের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ মূল মোকদ্দমা দায়েরের যে কজ অফ অ্যাকশন শুরু হলো সেই দিন বাদ যাচ্ছে। বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্যতা, 5 ধারা মতে বিলম্ব মওকুফ বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য করা হলে ওই আইনের মধ্যে যদি বলা থাকে সেক্ষেত্রে প্রযোজ্য, নচেত প্রযোজ্য না। যেমন আমরা এর আগে যে আইনটি শেষ করলাম বার কাউন্সিল অর্ডার, সেখানে কিন্তু বলা আছে যে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি কোনো বার কাউন্সিল ট্রাইব্যুনালে বিচার করে কোনো সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে সংক্ষুব্ধ পক্ষ 90 দিনের মধ্যে। এই 90 দিন গণনার ক্ষেত্রে কিন্তু তামাদি আইনের 5 ধারা এবং 12 ধারা প্রযোজ্য বলা আছে সেই আইনে। পক্ষান্তরে 12 ধারার বিধান সর্বদা বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তার মানে 12 ধারা সব আইনের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু 5 ধারা যদিও আইনে উল্লেখ থাকে 5 ধারার কথা তাহলে প্রযোজ্য, না হলে প্রযোজ্য না। বিলম্বের দায়, এই যে দেরি হলো মামলা করতে, আপিল করতে, এ দেরির কারণটা কি, এর দায় কার, বার্ডেনটা কে নেবে, লাইবিলিটি কার? 5 ধারা বিলম্বের জন্য মূলত পক্ষগণ, তারা দেরিতে আসছে বা তাদের আইনজীবী দায়ী। মক্কেল হয়তো বা যথাসময়ে আসছে অ্যাডভোকেটের কাছে, আর অ্যাডভোকেট হয়তো বা বিলম্ব করে ফেলছেন সেটা রেডি করতে কাজের চাপে। অপরদিকে 12 ধারা বিলম্বের দায় মূলত আদালতের কার্যধারার। তো এই হচ্ছে 8টা পার্থক্য, 5 নম্বরের জন্য পারফেক্ট উত্তর। 5 নম্বর যদি আসে আপনারা 8টা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে 5 এবং 14 ধারার মধ্যে পার্থক্য। শিরোনাম, 5 ধারায় আমরা একটু আগে দেখলাম ক্ষেত্র বিশেষে মেয়াদ বৃদ্ধিকরণ শিরোনাম, আর 12 ধারা শিরোনাম হলো এখতিয়ারবিহীন আদালতে সরল বিশ্বাসে ব্যয়িত সময় বাদ যাবে। বিষয়বস্তু হচ্ছে মেয়াদ বৃদ্ধির মাধ্যমে বিলম্ব মওকুফ। আমরা একটু আগে দেখলাম 5 ধারাটা কিন্তু রিপিট হচ্ছে 12 ধারার সাথে, যেহেতু এর আগে আমরা পার্থক্য দেখলাম। কিন্তু 14 ধারার বিষয়বস্তু মোটেও মেয়াদ বৃদ্ধি নয়, বরং এখতিয়ারবিহীন আদালতে সরল বিশ্বাসে ব্যয়িত সময় গণনাপূর্বক তা বাদ দিতে হবে। ক্ষমতার প্রকৃতি, 5 ধারা বিবেচনামূলক ক্ষমতা, আর 14 ধারা কিন্তু আদালত বাধ্য, কারণ এটা আদালতের কার্যধারার অংশ। মূল আদালতে যখন দায়ের করা হলো, তাহলে যখন মামলাটা গ্রহণ করা হলো সেরেস্তাদার, সিভিল মামলা সেরেস্তায় দাখিল করা হয়, তো সেরেস্তাদার যেহেতু ঠিকভাবে নেয়নি, তাই এই দায়টা কিন্তু আদালতের কার্যধারার উপরে যাবে, তাই আদালত এটা মওকুফ করতে বাধ্য। ভুল হতেই পারে।
বিলম্ব মওকুফের শর্ত। 5 ধারা মতে বিলম্ব মওকুফের জন্য যথেষ্ট কারণ থাকতে হবে। এর আগে আমরা দেখলাম 12 ধারার পার্থক্যের সময়, যা প্রতিটি মোকদ্দমার প্রেক্ষাপটের উপর নির্ভর করে, কিন্তু 14 ধারার যথেষ্ট কারণ অনুপস্থিত। সেম পয়েন্ট কিন্তু। মূল মোকদ্দমার প্রযোজ্যতা। 14 ধারা কিন্তু মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য, আর 5 ধারা প্রযোজ্য না, আমরা একটু আগে দেখলাম। অর্থাৎ প্রায় 12 ধারার সাথে সিমিলারিটি আছে, বা 14 ধারার। বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্যতা একই পয়েন্ট। 5 ধারা প্রযোজ্য করা হলে প্রযোজ্য নচেত নয়, আর 14 ধারা সবসময় কিন্তু প্রযোজ্য, সর্বদা। নিম্নলিখিত বিষয়ে সময়কাল বাদ দিয়ে তামাদি গণনার বিধানাবলী কি? এখানে 4টা কিন্তু দিয়ে দিয়েছে একসাথে। 10 নম্বরের জন্য এভাবে চলে আসতে পারে। এখানে একের মধ্যে 4। একে হচ্ছে আইনগত কার্যধারায়, যেটা 12 ধারার বিধান আমরা একটু আগে দেখলাম। এটা 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট দিয়ে দিলেই হয়ে যাবে। প্রথম প্রশ্ন ছিল এটা। এরপরে যখন কার্যক্রম স্থগিত থাকে, এটা 15 ধারার বিধান। কোনো আদালতে যখন কোনো কার্যক্রম স্থগিত থাকে, সেক্ষেত্রে উক্ত স্থগিতাদেশের নোটিশ জারি ও স্থগিতাদেশটি প্রত্যাহারের উভয় দিন সহ, অর্থাৎ যেই দিনকে আদেশ দেওয়া হলো যে স্থগিত করা হলো এটা কার্যক্রমটা, সেই দিন, এবং যেই দিন সেই আদেশটি প্রত্যাহার করে নেওয়া হলো সেই দিন। মনে করেন যদি 5 তারিখে কোনো মাসের, মনে করেন 5/5 সেটা স্থগিত করা হলো, এবং 1 বছর পরে, আবারও বলি 5/5/2025 সেটা স্থগিত করা হয়েছে, আর মনে করেন যে সেটা জানুয়ারি মাসের 5 তারিখ 2026, তাহলে 5/1/2026 এটাই প্রত্যাহার করা হলো। তাহলে এই যে 5/5/2025 এই তারিখটা এবং মাঝে যতগুলো তারিখ আছে সেটা, এবং 5/1/2026 এই শেষ তারিখটা এটা, এবং মাঝখানে যতগুলো আগে তারিখ ছিল সবগুলোই, অর্থাৎ শেষ 2 তারিখ এবং মাঝখানের তারিখগুলোও বাদ যাবে। মধ্যবর্তী দিনগুলো তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে। এটা 15 ধারার বিধান। আদালত স্থগিত করে রেখেছে তাই সেটা বাদ যাবে। গত বলা হচ্ছে যখন বিবাদী বাংলাদেশের বাইরে অবস্থান করছে, বিবাদী বাংলাদেশে নাই, সেটা আছে দ্য লিমিটেশন অ্যাক্ট এর 13 ধারার বিধানে। কি বলা হচ্ছে এখানে? যখন বিবাদী বাংলাদেশের বাইরে অবস্থান করে, সেক্ষেত্রে বিবাদী বাংলাদেশের বাইরে কিংবা বাংলাদেশ সরকারের প্রশাসনিক কর্তৃত্ব বহির্ভূত এলাকায় অবস্থানকালীন সমুদয় দিনগুলো তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে। বিবাদী লিখিত জবাব দেওয়ার জন্য কিন্তু সময় পাই, সেক্ষেত্রে তার যে লিখিত জবাবের যে সময় গণনা সেখান থেকে বাদ যাবে। এরপরে গত বলা হচ্ছে যখন বাদী সৎ উদ্দেশ্যে এখতিয়ার বহির্ভূত আদালতে দেওয়ানি কার্যক্রম পরিচালনা করে, সেই ক্ষেত্রে বিধান কি সময় বাদ দেওয়ার? এটা 14 ধারায় আছে, আমরা পার্থক্যের মধ্যে দেখলাম। তাহলে যখন বাদী সৎ উদ্দেশ্যে, মানে সরল বিশ্বাসে, গুড ফেতে, এখতিয়ার বহির্ভূত আদালতে, মনে করেন এক আদালতে মামলা দায়ের করতে হবে, ভুল করে অন্য আদালতে মামলা দায়ের করা হয়েছে, দেওয়ানি কার্যক্রম পরিচালনা করে, সেক্ষেত্রে উক্ত দিনগুলো তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে। পক্ষভুক্তি বা মামলার কারণভুক্তির ক্ষেত্রেও ত্রুটিও একইভাবে প্রযোজ্য। মনে করেন বাদী পক্ষভুক্ত করার জন্য 5 জন বাদী হবে, 4 জন বাদী হয়ে গেছে, একজন বাদীর নাম ছাড়া পড়েছে, অথবা ভুলক্রমে বিবাদী 10 জন হবে, 11 জন হয়ে গেছে, তাহলে একজন বাদ দিতে হবে, অথবা যার নাম আসার কথা তার নাম আসেনি, অন্য কারো নাম চলে এসেছে। এই ধরনের ভুল যদি হয় পক্ষভুক্তির ক্ষেত্রে, তাহলে ভুল আদালতে দাখিলের দিন ও উক্ত আদালতে কার্যধারার শেষ দিনেও তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে। অর্থাৎ যেই তারিখে মামলাটা দিলাম সেই তারিখ, এবং যেই তারিখে বুঝতে পারলাম যে এই মামলাটা ভুল আদালতে গেছে, মামলাটা তুলে নিলাম, সেই তারিখও বাদ যাবে, এবং মাঝখানের সকল তারিখ। 14 ধারার বিধান মূল মোকদ্দমা ও যে কোনো দরখাস্তের জন্য প্রযোজ্য, কিন্তু আপিল, রিভিশন ও রিভিউয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। 14 ধারা কিন্তু এই বিষয়টা লক্ষ্য করবেন, এমসিকিউতেও কিন্তু আসে এটা, কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন ধারা। 3.5 এটি একটি প্রবলেমেটিক প্রশ্ন, দেখে নিই প্রশ্নে কি বলা হচ্ছে। প্রবলেমেটিক প্রশ্নের ক্ষেত্রে ব্রেকডাউন, অর্থাৎ প্রশ্ন বুঝতে হবে একটু সময় দিয়ে, মাথা ঠান্ডা রেখে,
এবং লিখতে হবে অল্প, মানে পড়ার সময় সময় বেশি দিতে হবে, লিখতে হবে অল্প। একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করার নির্ধারিত তামাদির মেয়াদ শেষ দিন ছিল, তামাদির মেয়াদ শেষ ছিল 14/10/2020 খ্রিস্টাব্দ তারিখ, অর্থাৎ 14/10/2020-এ তামাদির মেয়াদ শেষ হয়েছে হবে। 15/10/2020 তারিখ দেওয়ানি আদালত খোলা ছিল এবং সংশ্লিষ্ট বিজ্ঞ বিচারক ওই দিন পর্যন্ত ছুটিতে ছিলেন। মানে আদালত খোলা, কোর্ট ওপেন, কিন্তু বিচারক সিভিল জজ ছুটিতে আছেন। 15/10/2020 তারিখ তারিখে বাদীর বাবাও মৃত্যুবরণ করেন, ওই একই তারিখে আবার বাবাও মারা গেছে বাদীর বাবা। 13/10/20 এবং 14/10/20 এই দুই তারিখ সাপ্তাহিক ছুটি, 13-14 শুক্র শনি হতে পারে। আর 16/10 তারিখ সরকার ঘোষিত দেশব্যাপী বিশেষ ছুটি, 16/10 ছুটি, যেমন 16 ডিসেম্বর ছুটি হয়, এই ধরনের হয়তো বা কোনো ছুটি। তাহলে 12/10 এবং 17/10 তারিখ কিন্তু কর্মদিবস ছিল, মানে আদালত ওপেন ছিল, আদালত চলেছে। এখন বলা হচ্ছে সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক মোকদ্দমাটি দায়ের করার সর্বশেষ তারিখ নির্ধারণ করুন, অর্থাৎ কত তারিখে দায়ের করতে হবে। সেক্ষেত্রে তামাদিতে বাড়িতে হবে না, আদালত মামলা গ্রহণ করবেন। এখন তারিখগুলো দেখেন র্যান্ডম করে সাজানো আছে, আগে পরে। সেই ক্ষেত্রে যদি তারিখগুলো বিন্যাস করে নেন, সাজিয়ে নেন, খুব সুবিধা হয় উত্তর করতে। ঘটনা, আলোচ্য ঘটনাটিকে তারিখের ক্রমানুসারে পুনর্বিন্যাস করলে দেখা যায় কি দেখতে পাচ্ছি। প্রথম তারিখ আছে 12/10 তারিখ, কর্মদিবস, মানে আদালত চলেছে। এই যে আমরা কোথায় পেলাম এটা, শেষের লাইনে পেলাম। 13/10/2020 তারিখ সাপ্তাহিক ছুটির দিন, 14/10 সাপ্তাহিক ছুটির দিন। 15/10 আদালত খোলা ছিল কিন্তু বিচারক ছুটিতে ছিলেন এবং বাদীর বাবা মৃত্যুবরণ করেন, অর্থাৎ 15 তারিখে তিনটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এবং 16 তারিখ সরকার ঘোষিত দেশব্যাপী বিশেষ ছুটি। এবার আপনি তারিখগুলো এবং পাশাপাশি যে ঘটনাগুলো দেখতে পাচ্ছেন, এবার আপনাকে উত্তর করতে কিন্তু হেল্প হবে, সুবিধা হবে, কারণ আপনি সাজিয়ে নিয়েছেন। প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত, লিমিটেশন একটা 4 ধারা প্রযোজ্য হবে, কারণ যেই দিন মেয়াদ শেষ হবে সেই দিন যদি আদালত বন্ধ থাকে সেক্ষেত্রে আপনি সুবিধা পাবেন একদিন, কিন্তু যদি অন্য কোনো ঘটনা ঘটে কোনো সুবিধা পাওয়া যাবে না। এখন আদালত বন্ধ বলতে কিন্তু বিচারক ছুটি বোঝায় না। বিচারক ছুটিতে থাকলেও কিন্তু আদালতে মামলা ফাইলিং করা যাবে, কারণ মামলা ফাইলিং হবে সেরেস্তায়। ইনকেস সেরেস্তাদারও যদি ছুটিতে থাকে, তারপরে সেরেস্তাদারের পক্ষে কোনো না কোনো স্টাফ মামলাটা নিতে পারবেন। অতএব আদালত বন্ধ থাকা মানে আদালত বন্ধ থাকা, বিচারক ছুটি বা কোনো ব্যক্তি ছুটি থাকলে হবে না, প্রতিষ্ঠান খোলা থাকলে হলো। 4 ধারা বিধান মতে আদালত বন্ধের দিন কোনো মোকদ্দমা, মানে মূল মামলা, আপিল বা দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ উত্তীর্ণ হলে পুনরায় আদালত খোলার দিন উক্ত মোকদ্দমা, আপিল বা দরখাস্ত দায়ের করা যাবে। অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু 4 ধারা প্রযোজ্য, শুধু মূল শুট না, অ্যাপিল রিভিশনের ক্ষেত্রেও প্রযোজ্য, যে কোনো পিটিশনের ক্ষেত্রেও প্রযোজ্য। যেহেতু দেওয়ানি মোকদ্দমা দায়ের করার নির্ধারিত মেয়াদ, তামাদির মেয়াদ শেষ দিন ছিল 14 তারিখে, তাহলে এখানে পয়েন্ট টু বি নোটেড, এই যে 14 তারিখ, এটা কিন্তু শেষ দিন ছিল, ওই দিনই মামলা করতে হতো। তাহলে ওই দিন সাপ্তাহিক ছুটি ছিল, কিন্তু বলা হচ্ছে এখানে বলে দিয়েছে, দেখেন আমরা এখানে পেয়েছি সাপ্তাহিক ছুটি ছিল। তাহলে যেহেতু সাপ্তাহিক ছুটি ছিল, সেহেতু আমি তো সেদিন মামলা করতে পারবো না। তাহলে সাপ্তাহিক ছুটি থাকা মানে কি আদালত বন্ধ থাকা, তাহলে 4 ধারা তো কিন্তু প্রযোজ্য হয়ে যাচ্ছে, একদিন সময় তো পাওয়া যাবে, তাই না? তাহলে সেহেতু ইমিটেশন অ্যাক্টের 4 ধারার বিধান মতে পুনরায় আদালত খোলার দিন অর্থাৎ 15/10 কিন্তু মামলাটি দায়ের করা যাবে, অর্থাৎ এই দিনই শেষ দিন। এতটুকু উত্তর লিখলে হবে। আমি অতিরিক্ত ব্যাখ্যার জন্য একটা লাইন যুক্ত করেছি, সেটা হচ্ছে উল্লেখ যে আলোচ্য ঘটনায় তামাদির মেয়াদ গণনা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে বিচারক ছুটিতে থাকা কিংবা বাদীর বাবা বা পিতা মাতা কেউ আত্মীয়স্বজন মারা যাওয়া, এগুলো কিন্তু বিবেচনায় আসবে না, কারণ এগুলো আদালত ছুটি হিসাবে কাজে লাগবে না, বা কোনো ধারাতেই কিন্তু বিচারক ছুটি বা বাদীর পিতামাতার মৃত্যু বা বাদীর মৃত্যু এগুলো কিন্তু রিলেভেন্ট কোনো পয়েন্ট না। অতএব আপনার আদালত বন্ধ ছিল সেই তারিখে, 14 তারিখে আপনাকে 15 তারিখে মামলা করতে হবে। 15 তারিখে এই আদালত খোলা ছিল, এটা
কারণেই কিন্তু 15 তারিখে মামলা করতে হবে। দেখেন এখানে বলা আছে সুন্দর যে আদালত খোলা ছিল, তাই 15 তারিখে এটা উত্তর হবে। এমসিকিউ প্রশ্নেও এই প্রশ্নটি আসতে পারে এমসিকিউ আকারে। এই পুরো ঘটনাটা তুলে দিয়ে বলতে পারে কত তারিখে মামলা করতে হবে, তখন অপশনে থাকবে 15/10/2020, ওই দিনই হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রবলেমেটিক প্রশ্নের উত্তর এভাবে করার চেষ্টা করবেন। যদি তারিখ দেওয়া থাকে, এলোমেলো তারিখ থাকলে এভাবে গুছিয়ে নেবেন। আর যদি এলোমেলো তারিখ না থাকে আপনারা সঠিকভাবে করতে পারবেন। যদি মানে গোছানোর প্রয়োজন হয় গোছাবেন, পুনর্বিন্যাস করবেন। আর যদি ঘটনাক্রম তারিখ অনুসারে সিরিয়ালে থাকে তাহলে আর সাজানোর দরকার হবে না। হ্যাঁ ভাই, সবকিছু ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রবলেমেটিক প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন আমাদের, একটি দেওয়ানি মোকদ্দমা দাখিলের সর্বশেষ তারিখ ছিল 12/12/2012, কিন্তু বাদীর মাতার মৃত্যুর কারণে মোকদ্দমাটি ওই দিন দাখিল করা যায়নি। আচ্ছা, 13/12/2012 মানে একদিন পরে তারিখ সরকারি ছুটি ছিল, এবং 14/12 তারিখ সংশ্লিষ্ট বিচারক ছুটিতে ছিলেন। এখন মোকদ্দমাটি দাখিলের ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টের 5 ধারার সুবিধা পাওয়া যাবে কি? এটা কিন্তু দেওয়ানি মোকদ্দমা কথা বলা হচ্ছে, তাই না? মানে শুট, তাই না? জি। বা যুক্তি মূল সহ মোকদ্দমা, উত্তর জি। দিন। তাহলে শুট। জি। তাহলে ঘটনাটা আমরা এভাবে বলবো, যেহেতু তারিখগুলো সিরিয়ালি দেওয়া আছে তাই আর বিন্যাসের দরকার হচ্ছে না। এবং প্রশ্ন করা হচ্ছে যে এখানে আগের আগের প্রশ্নর মানে চাওয়া হয়েছিল যে সর্বশেষ কবে মামলা দাখিল করতে হবে, তো এখানে 5 ধারার সুবিধা পাবে কি, এটা চাওয়া হচ্ছে। এখন প্রাসঙ্গিক আইন 5 ধারায় কি বলা হয়েছে, কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? আপিল দায়ের, রিভিউ দায়ের, রিভিশন দায়ের, আপিল দায়েরের অনুমতির দরখাস্ত মানে লিভ টু আপিল যেটাকে বলা হয়, এবং অন্যান্য দরখাস্ত দায়েরের ক্ষেত্রে যেখানে লিমিটেশন একটার 5 ধারা প্রযোজ্য করা হয়েছে। এই 5 ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য, যেটা এর আগে আমি বলে দিলাম, তাই না? জি। তাহলে যুক্তিসহ সিদ্ধান্ত হচ্ছে আলোচ্য প্রশ্নে দেওয়ানি মোকদ্দমার দাখিলের সর্বশেষ তারিখ ছিল 12 তারিখ। যেহেতু লিমিটেশন অ্যাক্টের 5 ধারার বিধান দেওয়ানি মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেহেতু মোকদ্দমাটি দাখিলের ক্ষেত্রে এই 5 ধারার সুবিধা পাওয়া যাবে না। যেহেতু বাদীর মাতার মৃত্যু তামাদির মেয়াদ গণনা স্থগিতের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না, কারণ এটা তো মানে 6 ধারার যে বিধান আছে ডিজেবিলিটি, তাই না? জি। 6 ধারার বিধানে ডিজেবিলিটি আছে, লিগ্যাল ডিজেবিলিটি। তো এক বাদীর মাতা মারা গেছে, তার জন্য একটা শোকের দিন, সমস্যার দিন, ঠিক আছে, কিন্তু এইটা লিগ্যাল ডিজেবিলিটির মধ্যে পড়বে না। কারণ 6 ধারা অনুসারে যে 3 প্রকার ডিজেবিলিটি, সেটা তো আপনার মাইনর, তারপরে ইনস্যান এবং ইডিওট, তাই না? তো মাথার জি। মৃত্যুর সে শোকের মধ্যে আছে, কিন্তু তারপরও 5 ধারার সুবিধাটা এখানে পাওয়া যাবে না। হ্যাঁ, তো মাতার মৃত্যু এটা যথেষ্ট কারণ আপিল, রিভিউ, রিভিশন এগুলোর ক্ষেত্রে, কিন্তু মূল মামলার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। বুঝতে পেরেছেন? এখন অনেকে এই জি। প্রশ্নটার উত্তর করতে গিয়ে হয়তো বা বলবে যে হ্যাঁ সুবিধা পাবে, যেহেতু মা মারা গেছে একটা সুবিধা পাবে। তো মানে 6 ধারা না আসলেও 4 ধারা নিয়ে আসার চেষ্টা করবে অনেকেই, তাই না? স্যার, তাহলে শেষ দিনেই ওই ওই মানে যিনি বাদী হইতেন, ওনার পক্ষে ওনার কোনো আসন্ন বন্ধু বা যে কোনো একজন ব্যক্তি মামলা করবে, তাই তো? ওনাকে তো আদালতে যাওয়ার দরকার হচ্ছে না, তাই না? জি, জি। তাহলে মানে উনি যে কি কোনো একজন করবেন? ব্যক্তি যে। উনি ওর উকিলকে ফোন দিবেন, আমার বাবা মারা গেছে, বা আমার মা মারা গেছেন, বা আমার এই সমস্যায় আমি পতিত হয়েছে। সেই ক্ষেত্রে আইনজীবী সিদ্ধান্ত নেবেন যে তার বাড়ি যদি কাছে হয়, তাহলে তার স্বাক্ষর যদি আগে নেওয়া থাকে তাহলে তো মামলা ফাইলিং এর দিন তো তাকে লাগছে না, তাই না? জি, 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 জি। আর যদি তার স্বাক্ষর নেওয়া না থাকে তাহলে কোন একটা প্রতিনিধিকে তাকে পাঠাই দিল যে ফাইলটা নিয়ে যে বাদীর স্বাক্ষর নিয়ে আসেন। জি। বুঝতে পেরেছেন? অথবা বাড়ি যদি কাছে হয়, বাদী চাইলেও আদালতে এসে জাস্ট অ্যাডভোকেটের সেরেস্তায় তার স্বাক্ষরটা দিয়ে দ্রুত চলে গেল। আর বাদী যদি নিজেই মারা যায়, সেক্ষেত্রে বাদীর মানে আসন্ন বন্ধু, নেক্সট ফ্রেন্ড, এই তো? বাদী যদি নিজেও মারা যায় তাও সুবিধা পাওয়া যাবে না, একমাত্র যদি বাদী হয়। বুঝতে পেরেছেন?
হ্যাঁ হ্যাঁ, মানে বাদীর পক্ষে অন্য কেউ করবে, কিন্তু বাদী যদি করতেই নিজে হবে মারা শেষ দিনে। যায় সেক্ষেত্রে ওই দিনই মামলা এডিট করে তার ওয়ারিশকে বাদী হয়ে মামলা করতে হবে। জি 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 জি, মানে করাই লাগবে শেষ দিনে। হুম। কিন্তু মামলা করার পর বাদী মারা গেলে পক্ষভুক্ত হওয়ার জন্য আবার 90 দিন সময় পাওয়া যাবে, সেটা ভিন্ন জি জিনিস। জি কিন্তু বাদী মামলা করে মারা যেতে হবে। আর না হলে যেদিন সে অসুস্থ সেদিন যদি মারা যায় বা সেই দিনই সিদ্ধান্ত নিতে হবে। মামলা যদি রেডি হয়ে থাকে তাহলে সেই দিন যদি বাদী মামলা দেয় তাহলে এডিট করে ওয়ারিশদেরকে বাদী করে মামলা সেই দিনই ফাইলিং করে দিতে হবে। মামলা ফাইলিং করার জন্য মানে আদালত চলাকালীন সময় 5টা পর্যন্ত অফিস খোলা থাকে সেরেস্তা, 5টা পর্যন্ত দাখিল করা যাবে। বুঝতে পেরেছেন? জি জি। এখন বিষয় হচ্ছে কি, একটা মামলা আমি কেন লাস্ট তারিখ পর্যন্ত অপেক্ষা করব, যে আমার কালকে পর্যন্ত তো সময় আছে, আগে করে ফেলতে হবে না? জি। আপনাদের ফর্ম ফিল আপের যে ডেট দিবে, যাদের ফর্ম ফিল আপ এখনো হয়নি, লাস্ট তারিখ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন? না না না, কখন হ্যাং করে, কখন আছে ওয়েবসাইট ডাউন হয়ে যায়, কখন ইন্টারনেটের সমস্যা হয়, আগে আগে করে ফেলতে হবে। হ্যাঁ, প্রথম দিকে না করেন, অন্তত 1 সপ্তাহ থাকতে আপনাকে সেরে ফেলতে হবে এই কাজগুলো, তাই না? জি জি তো এরকমই বিষয়টা। এই কারণে সচেতন তামাদাইন মানুষকে সচেতন হতে বাধ্য করে। উদ্দেশ্যটা পড়লাম না আমরা প্রথম দিনে, জি জি জি, যাতে সময়ের কাজ সময়ে করা যায়। সময়ের কাজ যেন সময় করা যায়।